পুরো জেলায় যে নামে অপরাধীরা থরথর করে কাঁপত, আজ সেই শক্ত মেজাজের আইপিএস অফিসার সুমন নিজের সরকারি জিপ থেকে নেমে একটি ভাঙাচোরা ঝুপড়ির সামনে হাঁটু বেড়ে বসে পড়ল এবং তার আর্তনাদ পুরো গ্রামের কলিজা চিরে দিল। ৫ বছর পর ফিরে আসা মেয়েকে দেখে গ্রামবাসী খুশি ছিল না, বরং তাদের চোখে ছিল এক অদ্ভুত ভয় আর দয়া। কারণ ওই ঝুঁপড়ির ভেতরে যে সত্যিটা লুকিয়েছিল তা যে কোনো সাধারণ মানুষের আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বন্ধুরা, সেই সকালটা অন্য কোনো সাধারণ সকালের মতোই ছিল। সূর্যদেবতা তখনও তার লাল আভা ছড়াচ্ছিলেন, আর গ্রামের ওপর কুয়াশার এক পাতলা চাদর জড়িয়েছিল। দূরের মাঠ থেকে গরুর গলায় বাঁধা ঘণ্টার টুনটুন আর মন্দির থেকে আসা আরতির মৃদু শব্দ পরিবেশকে পবিত্র করে তুলছিল। গ্রামের মানুষজন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। কেউ কুয়ো থেকে জল তুলছিল, তো কেউ নিজের গবাদি পশুকে খড় দিচ্ছিল। কিন্তু তখনই গ্রামের শান্তি চিরে দিয়ে একটি দ্রুতগামী গাড়ির চাকার শব্দ সবার নজর নিজের দিকে টেনে নিল। কাঁচা রাস্তায় ধুলোর এক ঘূর্ণি উঠল, আর তার মাঝখান থেকে বেরিয়ে এলো একটি সাদা রঙের সরকারি গাড়ি, যার ওপর লাগানো নীল বাতি সকালের কুয়াশাতেও চকচক করছিল। ড্রাইভার যেই ঝুপড়ির কাছে গাড়ি ব্রেক কষল, গ্রামের খালি পায়ের বাচ্চারা দৌড়ে গাড়ির পেছনে জমা হলো। তাদের কাছে এটা কোনো জাদুর চেয়ে কম কিছু ছিল না। এত বড় আর চকচকে গাড়ি তারা হয়তো কখনো এত কাছ থেকে দেখেনি। জিপের ভারী দরজা খুলল, আর একটি কালো রঙের চকচকে বুট মাটিতে পড়ল। বাইরে বেরিয়ে এলেন আইপিএস অফিসার সুমন, নিজের খাঁকি উর্দিতে টান টান, চোখে কালো চশমা আর চেহারায় সেই দাপট যা খবরের কাগজের শিরোনামে থাকত। কিন্তু আজ সেই দাপটের পেছনে ছিল এক অদ্ভুত অস্থিরতা। তার মুখ পাথরের মতো শক্ত ছিল, কিন্তু কেউ যদি খুঁটিয়ে দেখত তবে বুঝতে পারত যে তার কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু জমেছে, আর ঠোঁট সামান্য কাঁপছে। গ্রামবাসীদের জন্য এই দৃশ্য কোনো সিনেমার মতো ছিল। শহরের এত বড় অফিসার, যার এক ইশারায় জেলার প্রশাসন নড়েচড়ে বসে, সেই ধুলোমাখা অনগ্রসর গ্রামে কি করছে? আর তাও সেই অভাগা ঝুপড়ির সামনে, যেটিকে মানুষ প্রায়ই অগ্রাহ্য করত। মহিলারা নিজেদের ঘোমটার আড়াল থেকে কানাঘুষো করতে লাগল, আর বৃদ্ধরা নিজেদের লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগল। কিন্তু সুমনের কারুর দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার নজর শুধু সামনে দাঁড়িয়ে থাকা সেই জরাজীর্ণ ঝুপড়ির উপর টিকেছিল, যার খড়ের ছাদ জায়গায় জায়গায় পচে গিয়েছিল আর দেওয়ালের মাটি খসে পড়ছিল। এটি সেই ঝুপড়ি যেখানে তার শৈশব কেটেছিল। এটাই সেই ঘর যা সে ৫ বছর আগে নিজের উচ্চাকাঙ্ক্ষার উড়ান ভরার জন্য ছেড়ে দিয়েছিল। ওই ঝুপড়িতে থাকা সেই বৃদ্ধ মানুষটি তার বাবা দীনানাথ, যিনি একসময় তার জন্য পুরো পৃথিবী ছিলেন। সুমন আর দীনানাথের সম্পর্ক খুব গভীর ছিল। একদিকে একজন গরিব ব্রাহ্মণ বাবা, যিনি নিজের সামান্য জমিতে চাষাবাদ করে কোনো মতে দিন গুজরান করতেন, আর অন্যদিকে তার প্রতিভাবান মেয়ে, যার স্বপ্নের উড়ান আকাশেরও উপরে ছিল। সুমন পড়াশোনায় খুব ভালো ছিল, আর দীনানাথ নিজের প্রতিটা খুশি, প্রতিটা প্রয়োজনকে বিসর্জন দিয়েছিলেন যাতে তার মেয়ের হাতে কলম থাকে। কিন্তু সময়ের চাকা বড় অদ্ভুত হয়। যত সুমন বড় হতে থাকল, তার স্বপ্নগুলো বড় হতে থাকল, আর বাবার দারিদ্র্য তাকে নিজের পায়ের বেড়ি মনে হতে লাগল। সে শহরে গিয়ে পড়তে চাইত, বড় অফিসার হতে চাইত। দীনানাথ কখনো মানা করেননি, কিন্তু পরিস্থিতি কঠিন ছিল। ধীরে ধীরে ঘরে অশান্তি শুরু হল। সুমনের মনে হতে লাগল যে বাবার পুরনো চিন্তাভাবনা আর দারিদ্র্য তাকে এগোতে দিচ্ছে না। আর তারপর একদিন তর্কাতর্কি এতটাই বেড়ে গেল যে সম্পর্কের ডোরে চিরকালের মতো গিঁট পড়ে গেল। সুমনের আজও সেই অভিশপ্ত সন্ধ্যের কথা মনে আছে। দীনানাথ নিজের শুকনো আর কাঁপা গলায় শুধু এটুকুই বলেছিলেন, মা, যদি তোর মনে হয় যে আমার এই বার্ধক্য আর আমার দারিদ্র্য তোর উন্নতির পথের বাধা, তবে তুই যা। আমি চাই না যে তুই কাল আমাকে নিজের ব্যর্থতার কারণ মনে করিস। যা, নিজের স্বপ্নগুলো পূরণ করে নে। সুমন সেই সময় রাগে আর জেদে এতটাই অন্ধ ছিল যে সে ফিরেও তাকায়নি। সে নিজের ব্যাগ গুছিয়ে শহরে চলে গেল। সে কসম খেয়েছিল যে সে কিছু হয়েই ফিরবে। আর সে হল। সে দিনরাত এক করে দিল। নিজের পরিশ্রমের জোরে আইপিএসের উর্দি হাসিল করল। এই ৫ বছরে সে অনেক অপরাধীকে শ্রীঘরে পাঠাল, অনেক মেডেল জিতল, খবরের কাগজে নাম কামাল। কিন্তু এই ৫ বছরে সে একবারও ঘুরে দেখল না যে বাবা তাকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন তিনি কেমন আছেন। তার মনে হতো যে টাকা পাঠিয়ে দিলেই কর্তব্য শেষ হয়ে যায়। যদিও দীনানাথ কখনো একটি পয়সাও গ্রহণ করেননি। সুমনের মনে হতো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, বাবার রাগ জল হয়ে যাবে।
কিন্তু আজ যখন সেই ঝুপড়ির সামনে দাঁড়িয়েছিল তখন তার ভেতরের সেই শক্ত পুলিশ অফিসার কোথাও উধাও হয়ে গিয়েছিল। এখন সেখানে শুধুমাত্র এক ভীতু মেয়ে দাঁড়িয়েছিল, যার মনে অপরাধবোধের এক পাহাড় জমেছিল। সুমন এক গভীর শ্বাস নিল, যেন নিজেকে প্রস্তুত করছে। তার কদম ভারী হচ্ছিল। যেমন যেমন সে ঝুপড়ির দিকে এগোচ্ছিল, তার জুতোর শব্দ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। বাবা কি এখনও আমার ওপর রেগে আছেন? তিনি কি আমাকে ক্ষমা করবেন? এটাই তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সে দরজার কাছে পৌঁছল, দেখল সেখানে এক পুরনো মোর্চে ধরা তালা ঝুলছে। পাশেই এক ভাঙা খাটিয়া পড়েছিল, যার উপর কিছু পুরনো কাপড় শুকোচ্ছিল। উঠোনে তুলসী গাছটিও শুকিয়ে মরে গিয়েছে, যেন তাকেও জল দেওয়ার মতো কেউ নেই। সুমনের বুক দুরুদুরু করতে লাগল। তালা? বাবা কোথায় গেলেন? তিনি কি কোথাও বাইরে গিয়েছেন? তখনই তার নজর পাশের বাড়ির বাইরে বসে থাকা এক বৃদ্ধার ওপর পড়ল, যিনি গরুকে রুটি খাওয়াচ্ছিলেন। সুমন নিজের গলার স্বর নিয়ন্ত্রণ করে জিজ্ঞেস করল, কাকিমা, এই দীনানাথজি কোথায়? ঘরে তালা লাগানো যে? বুড়ি তার দুর্বল চোখ কুঁচকে সুমনের দিকে তাকাল। উর্দির জৌলুস আর দাপট দেখে চিনতে অসুবিধে হয়নি যে সামনে কোনো বড় অফিসার দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, এটা দীনানাথেরই ঘর। তারপর তিনি সুমনের মুখটা ভালো করে দেখলেন, আর হঠাৎ তার চোখে চেনা এক চমক এলো, যা মুহূর্তেই গভীর দুঃখে বদলে গেল। আরে তুই তো সুমন না, দীনানাথের বেটি? সুমন নিজের গলা পরিষ্কার করল। তার গলার স্বর টল ছিল। হ্যাঁ কাকিমা, আমি সুমন। বাবা কোথায়? দেখতে পাচ্ছি না তো। বুড়ি কাকিমার চোখে জল ভরে এলো। তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন আর তিক্ত স্বরে বললেন, এখন মনে পড়ল বাপের কথা? 5 বছর হয়ে গেল মা, 5 বছর। তুই তো ফিরেও দেখলি না যে সে বেঁচে আছে না মরে গেছে। তুই তো বড় অফিসার হয়ে গেলি, কিন্তু এখানে তোর বাপ রোজ তোর পথ চেয়েছে অর্ধেক হয়ে গেল। সুমনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এক অজানা ভয় তার বুকে ছড়িয়ে পড়ল। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কাকিমা, ধাঁধা দেবেন না, বলুন বাবা কোথায়? কি হয়েছে ওনার? কাকিমা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছলেন আর বললেন, সে হাসপাতালে আছে রে মা, সরকারি হাসপাতালে। গত 2 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, একা। না আছে কেউ ওষুধ দেওয়ার, না কেউ জল দেওয়ার। নিজেই লাঠি ঠুকতে ঠুকতে ওষুধ আনতে যেত, বলতো আমার মেয়ে আসবে, আমার মেয়ে অনেক বড় অফিসার, সে এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুই তো এখন এলি যখন। কাকিমার গলা বুঝে এলো। সুমনের মনে হল কেউ যেন তার হৃৎপিণ্ড মুঠো করে চেপে ধরেছে। অসুস্থ, একা, আর সে খবর পর্যন্ত পায়নি। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, তিনি আমাকে জানালেন না কেন? কারো মাধ্যমে খবর পাঠালেন না কেন? কাকিমা রাগ আর দুঃখের মিশেলে বললেন, কাকে বলতো আর কিভাবেই বা জানাতো? তুই তো চলে যাওয়ার সময় সব রাস্তা বন্ধ করে দিয়েছিলি। সে ভয় পেত, বলতো যদি খবর পাঠাই তবে আমার মেয়ে ভাববে যে বুড়ো আবার বোঝা হতে আসছে। সে তোর উন্নতির মাঝখানে আসতে চাইত না। সে মরছিল, কিন্তু তোর সাফল্যের প্রার্থনা করা ছাড়েনি। সুমনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার সব সফলতা, সব মেডেল, সব দাপট এই এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার বাবা নিজের কষ্ট শুধু এই জন্য লুকিয়েছিলেন যাতে তার মেয়ের কোনো সমস্যা না হয়। সে আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের জিপের দিকে দৌড়াল। ড্রাইভার, গাড়ি ঘোরাও, এক্ষুনি সরকারি হাসপাতালে চলো। সুমনের গলায় এমন এক গর্জন ছিল যা কষ্টে ভেজা ছিল। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল আর ধুলো উড়িয়ে জিপ হাসপাতালের দিকে রওনা দিল। সারা রাস্তা সুমনের চোখ থেকে জল পড়তে থাকল। সে জানলার বাইরে তাকিয়েছিল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। তার শুধু বাবার সেই মুখটা মনে পড়ছিল, যখন তিনি ছোটবেলায় তাকে মেলায় কাঁধে বসিয়ে ঘোরাতেন। তার সেই দিনটার কথা মনে পড়ল যখন তার প্রথম ইউনিফর্মের জন্য বাবা তার মায়ের শেষ স্মৃতি রূপোর বালা বিক্রি করে দিয়েছিলেন। আর তার মনে পড়ল সেই শেষ দিনটা যখন সে অহংকারে অন্ধ হয়ে তাকে মানধাতা আমলের চিন্তাভাবনার মানুষ বলেছিল, হে ভগবান, শুধু একটা সুযোগ দাও, শুধু একবার বাবার সাথে দেখা করে নি, আমি ওনার পায়ে ধরে ক্ষমা চাইব, আমি সব ঠিক করে দেব। সে মনে মনে প্রার্থনা করছিল। জিপ হাসপাতালের গেটে থামল। এটা একটা ছোট মফস্বলী হাসপাতাল ছিল, যেখানে ভিড় আর নোংরার স্তূপ। সুমন উর্দির পরোয়া না করে দৌড় দিল। রিসেপশনে বসা নার্স তাকে দেখে হকচ্চকিয়ে গেল। দীনানাথ, গ্রাম থেকে আসা দীনানাথ কোথায়? সুমন প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল। নার্স ঘাবড়ে গিয়ে রেজিস্টারের পাতা উল্টাল। জি ম্যাডাম, ওয়ার্ড নম্বর 4, বেড নম্বর 12তে আপনি। সুমন তার উত্তর শোনার অপেক্ষা করল না। সে করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে ওয়ার্ড নম্বর 4-এর দিকে এগোল।
তার জুতোর খটখট শব্দে হাসপাতালের শোরগোল থেমে গেল। রোগী আর তাদের আত্মীয়স্বজনরা তাকে রাস্তা দেওয়ার জন্য সরে গেল। ওয়ার্ড নম্বর 4-এর দরজায় পৌঁছে সুমনের কদম হঠাৎ ভারী হয়ে গেল। ভেতরে যাওয়ার সাহস সঞ্চয় করা পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছিল। সে কাঁপা হাতে পর্দা সরাল। সামনের দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল। এক লোহার খাটিয়ায়, যার ওপর নোংরা চাদর পাতা ছিল, একটি কঙ্কালসার দেহ শুয়েছিল। মুখে সাদা দাড়ি বেড়ে গিয়েছে, বসা চোখ, আর শরীর এতটাই দুর্বল যে পাঁজরের হাড় গোনা যাচ্ছিল। এটা কি সেই বাবা যার কাঁধ কখনো সবথেকে মজবুত থাকত? সুমনের গলা পুরোপুরি বুঝে গেল। তার মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। সে ধীরে ধীরে বিড়ালের মতো পা ফেলে বেডের কাছে পৌঁছল। বাবা! তার মুখ থেকে শুধু এক ফুসফুসানি বের হল। দীনানাথ, যিনি হয়তো অচৈতন্য অবস্থায় ছিলেন, সেই পরিচিত গলার স্বর শুনে তার বন্ধ চোখের পাতায় নড়াচড়া হল। তিনি খুব ধীরে ধীরে নিজের চোখ খুললেন। ঝাপসা চোখ যখন সামনে নিজের মেয়েকে উড়দিতে দেখল, তখন এক মুহূর্তের জন্য ওনার মনে হল হয়তো এটা কোনো স্বপ্ন। সেই স্বপ্ন যা তিনি গত 5 বছর ধরে প্রতি রাতে দেখতেন। সুমন, ওনার গলার স্বর শুকনো পাতার খসখসানির মতো ছিল। তুই এসেছিস মা? সুমন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে ওখানেই মাটিতে বসে পড়ল আর নিজের বাবার সেই হাতটি নিজের হাতের মুঠোয় নিল, যা এখন শুধু হাড় আর চামড়ার হয়ে গিয়েছে। হাত বরফের মতো ঠান্ডা ছিল। হ্যাঁ বাবা, আমি এসেছি। আমি খুব খারাপ বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক দেরি করে এসেছি। আমি আপনাকে একা ফেলে রেখেছিলাম। সুমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার উর্দির কাঁধ চোখের জলে ভিজে গেল। এক শক্ত পুলিশ অফিসার আজ এক অসহায় বাচ্চার মতো কাঁদছিল। দীনানাথের ঠোঁকে এক অতি দুর্বল কিন্তু তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি নিজের কাঁপা আঙুল দিয়ে সুমনের মাথা ছোঁয়ার চেষ্টা করলেন। কাঁদিস না পাগলি, তুই এসেছিস, এটাই অনেক। আমার তপস্যা সফল হয়েছে। আমি মহাদেবের কাছে শুধু এটাই চেয়েছিলাম যে মরার আগে যেন একবার তোর মুখটা দেখতে পাই। উর্দিতে তোকে দেখে আজ আমার বুক গর্বে ভরে গিয়েছে। সুমন ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা তুলল। এসব কি কথা বলছেন আপনি? মরার কথা বলবেন না। আমি এসেছি তো, এখন আমি আপনার কিছু হতে দেব না। আমরা শহরে যাব, বড় ডাক্তার দেখাবো। আমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সব আছে। আপনি শুধু সুস্থ হয়ে উঠুন। দীনানাথ তার চোখের দিকে তাকালেন। ওনার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন কোনো গভীর রহস্য সেখানে চাপা পড়ে আছে। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। না মা, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আর এই অসুখ কোনো সাধারণ অসুখ নয়, এটা তো সাজা। চমকে গেল। সাজা? কেমন সাজা? আপনি কি বলছেন বাবা? দীনানাথ এক দীর্ঘ ঘরঘরে শ্বাস নিলেন। সুমন, তুই ভাবছিস যে আমি এখানে দারিদ্র্য আর অসুখে মরছি। তুই ভাবছিস যে এসবই প্রকৃতির খেলা। কিন্তু সত্যিটা হলো যে আমাকে এখানে এই অবস্থায় পৌঁছে দেওয়ার মানুষ অন্য কেউ নয়, বরং তারাই যাদের তুই নিজের ভাবতিস। সুমনের শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। আপনি কি বলছেন? কারা তারা? আর আপনি আমাকে কখনো বলেননি কেন? দীনানাথ সুমনের হাত শক্ত করে ধরলেন। ওনার মুঠোয় হঠাৎ এক অদ্ভুত শক্তি চলে এলো। আমি বলতাম কি করে? যদি আমি তোকে বলে দিতাম, তবে তুই আজ যা হয়েছিস তা হতে পারতিস না। তুই ভেঙে পড়তিস, থচনচ হয়ে যেতিস। আমি বিষের সেই পেয়ালা এই জন্যই পান করেছি যাতে তো জীবনে অমৃত অটুট থাকে। বিষ? সুমনের গায়ে লোম খাড়া হয়ে গেল। তার পুলিশের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। বাবা, পরিষ্কার করে বলুন, এই বিষের ব্যাপারটা কি? কে দিয়েছে আপনাকে বিষ? আর কোন সত্যিটা লুকাচ্ছেন আপনি? ওয়ার্ডে এক ভারী নীরবতা নেমে এলো। দীনানাথের চোখে এক ভয় ভেসে উঠল। নিজের জীবনের নয়, বরং নিজের মেয়ের জীবনের। সুমন, এই গ্রামের মাটিতে অনেক গভীর রহস্য চাপা আছে। এমন এক সত্যি যা যদি তুই জেনে নিস, তবে হয়তো তুই নিজের উর্দি খুলে ফেলে দিতে চাইবি। সেই সত্যি যা আমাদের পরিবার, এই গ্রাম আর তোর অতীতের সাথে জড়িত। সুমন নিজের চোখের জল মুছল আর তার চোখে এক আগুনের ফুলকি জ্বলে উঠল। সে দীনানাথের হাত নিজের কপালে ছোঁয়াল। আজ আমি কসম খাচ্ছি, সত্যিটা যতই তেতো হোক না কেন, আমি তা জেনেই ছাড়ব। বলুন বাবা, সেটা কোন রহস্য যা শুনে পুরো গ্রাম কেঁপে উঠবে? দীনানাথ নিজের চোখ বন্ধ করলেন, যেন তিনি অতীতের সেই পাতাগুলো উল্টানোর সাহস সঞ্চয় করছেন। ঠিক আছে, যদি তুই জেদ করিস তবে শোন, কিন্তু কথা দিয়ে তুই বিচলিত হবি না, কারণ যা আমি বলতে যাচ্ছি তা তোর জীবনের ভিত্তি নাড়িয়ে দেবে। সুমনের শ্বাস থেমে গেল। তার ধারণাও ছিল না যে পরের কয়েক মুহূর্তে সে যা শুনতে চলেছে তা তার 5 বছরের বনবাসের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হতে চলেছে। এটা কেবল একজন বাবার অসুস্থতার গল্প ছিল না, এটা এক ষড়যন্ত্র, ত্যাগ আর প্রতারণার এমন এক কাহিনী ছিল যার শুরু ঠিক সেই দিন হয়েছিল যেদিন সুমন গ্রাম ছেড়েছিল। তখনই ডাক্তার ওয়ার্ডে ঢুকলেন আর সুমনকে সেখানে দেখে থমকে গেলেন।
ম্যাডাম প্লিজ, পেশেন্টের অবস্থা খুব আশঙ্কাজনক, ওনার এখন খুব বিশ্রামের প্রয়োজন, আপনি বাইরে চলুন। সুমন ডাক্তারের কথা কানেই নিল না, তার পুরো নজর নিজের বাবার মুখের ওপর ছিল। বাবা বলুন, আমি শুনছি। দীনানাথ চোখ খুললেন, ওনার চোখের মনি স্থির ছিল। সুমন, 5 বছর আগে তোর যাওয়ার পর গ্রামের জমিদার আর কিছু নেতা মিলে। ওনার শ্বাস আটকে আসতে লাগল, মেশিনের বিপ শব্দ বেড়ে গেল, কিন্তু তিনি বলা থামালেন না। ওরা আমাকে এমন এক প্রস্তাব দিয়েছিল যা প্রত্যাখ্যান করার দাম আমাকে নিজের প্রাণ দিয়ে দিতে হয়েছে, আর সেই প্রস্তাব তোর উর্দির সাথে যুক্ত ছিল। সুমন স্তব্ধ হয়ে গেল। আমার উর্দি? আমার কেরিয়ারের জন্যে বাবা নিজের জীবন বাজি রেখেছেন? কি প্রস্তাব ছিল বাবা? সুমন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। ওটাই তো আসল সত্যি মা। দীনানাথ এতটুকুই বলেছিলেন যে ওনার এক সজোরে কাশির দমক উঠল। ডাক্তার আর নার্সরা দৌড়ে এলেন আর সুমনকে পেছনে ঠেলে দিলেন। ম্যাডাম প্লিজ, বাইরে যান, আমাদের ইঞ্জেকশন দিতে হবে। নার্স জোর দিয়ে বললেন। সুমনকে অনিচ্ছা সত্ত্বেও পেছনে সরে আসতে হলো। সে কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে নিজের বাবাকে ছটফট করতে দেখছিল। তার মাথায় যেন ভূমিকম্প শুরু হয়েছে। বিষ, ষড়যন্ত্র, প্রস্তাব, উর্দি। আসলে কি হয়েছিল 5 বছর আগে? কে ছিল যে তার উর্দির পেছনে পড়েছিল, আর তার বাবা ঢাল হয়ে তাকে বাঁচিয়েছিলেন? আর সবথেকে বড় কথা, যদি তার বাবা তাকে বাঁচালেন, তবে তাকে ওনার থেকে দূরে থাকার নাটক কেন করতে হলো? সূর্য ডুবছিল, আর হাসপাতালের করিডোরে অন্ধকার ঘনিয়ে আসছিল। কিন্তু সুমন জানত যে আসল অন্ধকার তো এবার কাটতে চলেছে। এমন এক সত্যি সামনে আসতে চলেছে যা শুধু তার নয়, পুরো গ্রামের ইতিহাস বদলে দেবে। সে মুঠি শক্ত করে ওখানেই বেঞ্চে বসে পড়ল। আজ রাতে সে ঘুমোবে না, আজ রাতে তাকে প্রতিটা প্রশ্নের উত্তর পেতে হবে। হাসপাতালের সেই ঠান্ডা আর নির্জীব করিডোরে রাতের নিস্তব্ধতা বিরাজ করছিল, যা কেবল মাঝে মধ্যে কোনো রোগীর আর্তনাদ বা নার্সদের দ্রুত পদক্ষেপের শব্দে ভাঙছিল। সুমন আইসিইউয়ের বাইরে রাখা সেই লোহার বেঞ্চে বসেছিল। তার উর্দিতে এখন ভাঁজ পড়ে গিয়েছিল আর চোখে ঘুমের নামগন্ধ ছিল না। জানলার বাইরে হাসপাতালে চত্বরে থাকা অশ্বত্থ গাছের পাতা হাওয়ায় এমনভাবে নড়ছিল যেন কোনো অদৃশ্য শক্তি নিজেদের মধ্যে কথা বলছে। সুমনের নজর শূন্যে স্থির ছিল, তার মাথায় বাবার বলা সেই শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তোর উর্দির জন্য আমি বিষ পান করেছি। এই কথাগুলো কোনো সাধারণ বাক্যের মতো নয়, বরং গলানো সীসার মতো তার কানে বিঁধছিল। সে ভাবছিল যে আসলে 5 বছর আগে এমন কি হয়েছিল যা তার অজান্তে এত বড় তুফান নিয়ে এসেছিল। সে তো নিজের ট্রেনিংয়ে, নিজের পোস্টিংয়ে আর নতুন পাওয়া ক্ষমতার নেশায় এতটাই মশগুল ছিল যে তার কখনো খেয়ালই আসেনি যে তার পেছনে তার ঘর, তার শিকড় ধীরে ধীরে ফাঁপা করে দেওয়া হচ্ছিল। নিজের সেই অন্ধ উচ্চাকাঙ্ক্ষার ওপর তার ঘৃণা হতে লাগল, যা তাকে আপনজনদের থেকে এত দূরে সরিয়ে দিয়েছিল। তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে এক বৃদ্ধ ওয়ার্ড বয় ধীরে ধীরে হেঁটে এলো। তার হাতে জলের বোতল ছিল। সে সুমনকে উর্দিতে দেখল, তাও এক অদ্ভুত মমতা ভরা নজরে তাকে দেখল। সে কাছে এসে থামল আর বলল, মা, একটু জল খেয়ে নাও। সকাল থেকে দেখছি গলা পর্যন্ত ভেজাওনি তুমি। দুঃখ তো বড়, কিন্তু শরীরকে পাথর বানিয়ে ফেলো না। সুমন চমকে উঠে তার দিকে তাকাল। সেই বৃদ্ধের চোখে সে নিজের বাবার ছায়া দেখতে পেল। সে কাঁপা হাতে বোতলটি নিল। জলের এক চুমুক গলা দিয়ে নামাতেই সে অনুভব করল যে তার গলা কতটা শুকনো ছিল। বাবা, আপনি কি ওনাকে চেনেন? ওয়ার্ড 4-এ যে দীনানাথজি আছেন? সুমন আশাভরা নজরে জিজ্ঞেস করল। বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চের এক কোণে বসল। পুরো হাসপাতাল ওনাকে চেনে মা। 2 মাস ধরে তিনি এখানে পড়ে আছেন। না আছে কোনো দেখাশোনা করার লোক, না কোনো আত্মীয়, শুধু তিনি আর ওনার ওই ছোট গীতার বইটা। যখনই জ্ঞান ফিরত শুধু একটাই কথা বলতেন, আমার সুমন আসবে, সে বড় পুলিশ অফিসার, সে সব ঠিক করে দেবে। আমরা সবাই ভাবতাম বুড়ো পাগল হয়ে গিয়েছে, কেউ আসবে না। কিন্তু আজ তোমাকে দেখে মনে হলো ওনার তপস্যা সত্যি ছিল। কিন্তু মা, বৃদ্ধের গলার স্বর ভারী হয়ে এলো, দেরি অনেক হয়ে গিয়েছে। ওনার শরীরে আর প্রাণ নেই, শুধু জেদটুকু পড়ে আছে। সুমনের চোখ দিয়ে জল আবার পড়তে লাগল। সে মুখটা হাতের তালুতে ঢেকে ফেলল। রাত এভাবেই অনুশোচনা আর চোখের জলের মাঝে কেটে গেল। পরের দিন সকালের সূর্যের প্রথম কিরণ হাসপাতালের দেওয়ালগুলোকে কমলা রঙে রাঙিয়ে দিল। ডাক্তার রাউন্ড নিলেন আর জানালেন যে দীনানাথজির জ্ঞান ফিরেছে, কিন্তু ওনার শ্বাস খুব ঘন ঘন পড়ছে। সুমন নিজেকে সামলাল, মুখে জলের ঝাপটা দিল আর এক দৃঢ় সংকল্প নিয়ে ওয়ার্ডে প্রবেশ করল।
আজ তাকে পুরো সত্যিটা জানতে হবে। আজ তাকে সেই প্রতিটি নাম চাই যারা তার বাবাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। দীনানাথের চোখ দরজার দিকেই টিকেছিল। যেমনই সুমন ভেতরে এলো, ওনার মুখে এক ম্লান হাসি ফুটে উঠল। সুমন কাছে গিয়ে ওনার হাত ধরল। সেই হাত এখন আরও ঠান্ডা লাগছিল। বাবা, সুমন নিজের গলার স্বর শক্ত রাখার চেষ্টা করল যাতে সে কেঁদে না ফেলে। আর কোনো ধাঁধা নয়, আমাকে বলুন ওই লোকগুলো কারা ছিল, সেই প্রস্তাব কি ছিল, আর বিষ কিভাবে? দীনানাথ সুমনকে কাছে বসার ইশারা করলেন। ওনার শ্বাস ভারী হচ্ছিল, যেন প্রতিটি শব্দ বলার জন্য ওনাকে ফুসফুসের সাথে যুদ্ধ করতে হচ্ছে। তিনি বলতে শুরু করলেন, সুমন, মনে আছে যেদিন তোর জয়নিং লেটার এসেছিল? পুরো গ্রাম খুশি ছিল, কিন্তু কিছু লোক এমনও ছিল যাদের বুকে জ্বালা ধরেছিল। সেই লোকগুলো যারা ধর্মের আড়ালে অধর্মের কারবার করে, সেই লোকগুলো যারা গ্রামকে নিজেদের জমিদারি মনে করে। সুমন দাঁতে দাঁত চাপল। কে? ঠাকুর গজেন্দ্র সিং? দীনানাথ চোখের পাতা নাড়লেন। হ্যাঁ ঠাকুর, আর তার সাথে ওই দুর্নীতিবাজ নেতা তিওয়ারি। তোর যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে ঠাকুর আমাকে নিজের হাভেলিতে ডেকে পাঠিয়েছিল। আমি খুশি ছিলাম, ভেবেছিলাম হয়তো তোকে অভিনন্দন জানানোর জন্য ডেকেছে। আমি নিজের পুরনো সাইকেল নিয়ে হাভেলিতে পৌঁছালাম। সেখানে ঠাকুর, তিওয়ারি আর থানার বড় বাবু সবাই বসেছিল। তাদের মুখে সেই হাসি ছিল যা শিকারকে জালে ফেলার আগে শিকারীর মুখে থাকে। দীনানাথকে কাশতে দেখে সুমন ওনাকে জল খাইয়ে দিল। জল খেয়ে তিনি আবার বলতে শুরু করলেন। ঠাকুর আমাকে বলল, পণ্ডিতজি, তোমার মেয়ে এখন বড় অফিসার হয়ে গিয়েছে, জেলায় আসছে। শুনেছি খুব সৎ, কিন্তু সততা বইয়ের পাতায় ভালো লাগে, মাটিতে নয়। আমাদের ব্যবসা, জমির, গরু পাচারের আর বালি খাদানের সেসব নির্বিঘ্নে চলা উচিত। তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দিও, সে যেন আমাদের দিকে নজর না দেয়, আর আমরা তোমার দিকে নজর দেব না। তাকে বলো যে আমাদের ফাইলে যেন না দেখেই সই করে দেয়। সুমনের মুঠি এতটাই জোরে বন্ধ হল যে নখ হাতের তালুতে বসে গেল। আর আপনি কি বললেন? দীনানাথের চোখে এক পুরনো আগুন জ্বলে উঠল। আমি তাই বলেছি যে একজন ব্রাহ্মণ আর একজন বাবার বলা উচিত ছিল। আমি বললাম, ঠাকুর, আমার মেয়ে সংবিধানের কসম খেয়েছে, তোমার গোলামির নয়। সে মহাদেবের ভক্ত, অধর্মের সঙ্গ দেবে না। আর আমি না খেয়ে মরে যাব, কিন্তু নিজের মেয়েকে অসততার পাঠ পড়াব না। আমি তাদের ভরা সভায় তাদের প্রস্তাবের ওপর থুতু ফেলেছিলাম। সুমনের বুক গর্বে ফুলে উঠল। সাথে সাথেই এক ভয়ও মনে জেঁকে বসল। তারপর তারা কি করল? তারপর দীনানাথের গলার স্বর কেঁপে উঠল। তারপর তারা তাদের আসল রূপ দেখালো। ঠাকুর হাসতে হাসতে বলল, ঠিক আছে পণ্ডিত, যদি তুই না নতি স্বীকার করিস, তবে আমরা তোর মেয়েকে ভেঙে দেব। আমরা ওর বিরুদ্ধে এমন মিথ্যে মামলা তৈরি করব, এমন সাক্ষী খাড়া করব যে ওর উর্দি তো যাবেই, সাথে ওকে জেলের ঘানিও টানতে হবে। আমরা প্রমাণ করে দেব যে তোর মেয়ে ঘুষ নিয়েছে এবং সে উর্দির অপব্যবহার করেছে। তারা জানত, সুমন, যদি একবার তোমার চরিত্রে দাগ লেগে যায় তবে তুমি ভেঙে পড়বে। তোমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। সুমন স্তব্ধ হয়ে গেল। ওর মনে পড়ল যে ট্রেনিং চলাকালীন ওকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে রাজনীতি আর মাফিয়ার জোট কতটা বিপজ্জনক হয়। কিন্তু ও জানত না যে ওর নিজের বাবা সেই জোটের সাথে একলা লড়ে যাচ্ছিলেন। তাহলে আপনি ওদের সাথে সওদা করলেন? সুমন অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল। সওদা নয়, সমঝোতা করেছি। দীনানাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ওদের বললাম যে আমার মেয়ের কোনো ক্ষতি করো না, ওর কেরিয়ারে যেন আঁচ না লাগে। ওরা শর্ত রাখল। শর্ত এটা ছিল যে আমাকে তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে, আমাকে গ্রামে এক অচ্ছুতের মতো থাকতে হবে, আর সবথেকে বড় কথা, আমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি যেন কখনো গ্রামে ফিরে না আসো। কারণ যদি তুমি গ্রামে আসতে তবে তুমি ওদের কালো কীর্তিগুলো দেখে ফেলতে, আর যদি তুমি দেখে ফেলতে তবে তুমি চুপ থাকতে না, আর যদি তুমি চুপ না থাকতে তবে ওরা তোমাকে বরবাদ করে দিত। সুমনের গায়ের লোম খাড়া হয়ে গেল। তাহলে এই জন্য যখন আমি ফোন করতাম আপনি ঠিকমতো কথা বলতেন না, এই জন্য যখন আমি টাকা পাঠাতেন আপনি ফিরিয়ে দিতেন, যাতে আমার মনে হয় যে আপনি আমার উপর রেগে আছেন, যাতে আমি রাগের মাথায় কখনো ফিরে না আসি। দীনানাথ মাথা নাড়লেন। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তুমি আমাকে ঘৃণা করো। ঘৃণা দূরত্ব বজায় রাখে মা, আর সেই দূরত্বই ছিল তোমার সুরক্ষা। আমি তোমার বাবা হওয়া ছেড়ে দিলাম যাতে তুমি এক নিরপেক্ষ আর সফল অফিসার হতে পারো। কিন্তু বিষের ব্যাপারটা কি? সুমন এখন আর কাজ ছিল না, ওর চোখে এখন শুধু অঙ্গার জ্বলছিল। দীনানাথ জানলার দিকে তাকালেন, যেখানে সকালের রোদ এখন কড়া হচ্ছিল। ওরা খুব চালাক ছিল সুমন। ওদের ভয় ছিল পাছে আমার মন বদলে না যায়, পাছে আমি লুকিয়ে তোমাকে সব সত্যি না বলে দিই। তাই ওরা নিশ্চিত করল যে আমি যেন কখনো এই অবস্থাতেই না থাকি যে শহরে যেতে পারি বা কারো সাথে যোগাযোগ করতে পারি।
গ্রামের যে মন্দিরে আমি রোজ পুজো করতে যেতাম ওখানকার নতুন পূজারী ছিল ঠাকুরের লোক। সে রোজ আমাকে চরণামৃত দিত। ওই চরণামৃতে ওরা ধীর গতির বিষ মেশাত। কি? সুমন চিৎকার করে উঠল। মহাদেবের প্রসাদে বিষ? এত বড় অধর্ম? হ্যাঁ। দীনানাথ এক গভীর শ্বাস নিলেন। সেটা আর্সেনিক ছিল না ধুতুরা আমি জানি না, কিন্তু ওটা খাওয়ার পর আমার শরীরে আগুন জ্বলে উঠত। ধীরে ধীরে আমার হাত পা অবশ হতে লাগল। আমার গলা বসে গেল। পেটে এমন যন্ত্রণা হতো যেন কেউ ভেতর থেকে খুবলে খাচ্ছে। আমি দুর্বল হতে থাকলাম, এতটাই দুর্বল যে বিছানা থেকে ওঠা দুষ্কর হয়ে গেল। আর ওই লোকগুলো হাসত, বলতো, দেখো অহংকারী পণ্ডিত নিজের কর্মের ফল পাচ্ছে। গ্রামবাসীদের ওরা বুঝিয়ে দিয়েছিল যে আমার কোনো ছোঁয়াচে রোগ হয়েছে, তাই কেউ আমার কাছে আসত না। আমি ওই ঝুপড়িতে কলেদ হয়ে রইলাম, তিলে তিলে মরতে থাকলাম, শুধু এই আশায় যে তুমি সুরক্ষিত আছো, তুমি নিজের ডিউটি করছ। সুমন এখন উঠে দাঁড়িয়েছিল। ওর শরীর রাগে কাঁপছিল। যে বাবা ওকে আঙুল ধরে মন্দিরের সিঁড়ি চড়তে শিখিয়েছিলেন, সেই বাবাকে মন্দিরের প্রসাদে বিষ দিয়ে মারা হচ্ছিল। আর সেটাও শুধুমাত্র এই জন্য কারণ তিনি নিজের মেয়েকে অসাধু বানাতে রাজি হননি। আপনি সইলেন? 5 বছর ধরে আপনি এসব সইলেন? সুমন ফুপিয়ে জিজ্ঞেস করল। সইতে হয়েছিল সুমন, দীনানাথ খুব ঘীন স্বরে বললেন, কারণ যেদিন আমি ভেঙে পড়তাম সেদিন ওরা তোর কাছে পৌঁছে যেত। আমি নিজের চিতা নিজে সাজারাম যাতে তোর সিংহাসন সুরক্ষিত থাকে। তখনই দীনানাথের শ্বাস হঠাৎ দ্রুত চলতে লাগল। মেশিনগুলো বিপ বিপ করতে লাগল। ওনার মুখ নীল হতে শুরু করল। বিষ এখন নিজের শেষ কাজ করছিল। সুমন, দীনানাথ ওর হাত টেনে ধরে বললেন, আরও একটা কথা যা তোমার জানা জরুরি। এটা শুধু ঠাকুর আর তিওয়ারি নয়, ওদের ওপরেও কেউ আছে, এমন কেউ যে শহরে বসে আছে, এমন কেউ যে... ওনার শ্বাস আটকে আসতে লাগল। সুমন ঘাবড়ে গেল। কে সে বাবা? বলুন আমাকে। দীনানাথ পুরো শক্তি সঞ্চয় করলেন। ওনার চোখ স্থির হয়ে আসছিল। সে এসপি, তোমার সিনিয়র, সে ওদের আত্মীয়, সে সব কিছুর সাথে জড়িত। এই জন্যই আমি কখনো পুলিশে অভিযোগ করিনি, কারণ অভিযোগ ওর কাছেই যেত। এটা শুনে সুমনের পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। এসপি, ওর নিজের বস, যার ওপরও ভরসা করত, যার আদেশও পালন করত। অর্থাৎ পুরো সিস্টেম ওপর থেকে নিচ পর্যন্ত পচে গিয়েছিল, আর ওর বাবা এই চক্রব্যূহে একলা অভিমন্যু হয়ে লড়ছিলেন। বাবা, বাবা, সুমন চিৎকার করল, কারণ দীনানাথের চোখ এখন উল্টে যাচ্ছিল। ডাক্তার আর নার্সরা কামরায় দৌড়ে এলেন। ম্যাডাম সরুন, আমাদের সিপিআর দিতে হবে। সুমনকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। সে কাচের দরজা দিয়ে নিজের বাবার বুকে ডাক্তারের পাম্প করা দেখছিল। প্রতিটা ধাক্কার সাথে সাথে ওর নিজের বুক ভেঙে আসছিল। কিন্তু এখন ওর চোখের জলে অসহায়তা ছিল না, এখন ওর চোখের জলে এক ভয়ানক প্রতিশোধের জন্ম হয়েছিল। সে নিজের টুপিটা মাথায় ঠিক করে বসাল, নিজের বেল্টটা শক্ত করল, আর কাচের ওপর নিজের প্রতিবিম্ব দেখল। সেখানে এখন এক মেয়ে নয়, এক আহত সিংহী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। তিনি মাথা নিচু করে নিলেন। আই এম সরি ম্যাডাম, আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু বিষ ওনার শরীরের প্রতিটা অঙ্গ নষ্ট করে দিয়েছিল। তিনি আর নেই। হাসপাতালের করিডোরে এক নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সুমন চিৎকার করল না, সে কাঁদল না, সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল, একদম পাথরের মূর্তির মতো। সে ধীরে ধীরে ডাক্তারকে বলল, পোস্টমর্টেমের প্রস্তুতি নিন। আমার প্রতিটা প্রমাণ চাই। রিপোর্টে বিষের নাম, পরিমাণ সব কিছু পরিষ্কারভাবে থাকতে হবে। ডাক্তার ওর গলার স্বরে শীতলতা দেখে সেধিয়ে গেলেন। জি ম্যাডাম। সুমন নিজের পকেট থেকে ফোন বের করল। ওর হাত এখন আর কাঁপছিল না। সে একটা নাম্বার ডায়াল করল, কিন্তু নিজের সিনিয়রকে নয়, বরং রাজ্যের ডিজিপিকে। জয় হিন্দ স্যার, এসপি সিটি সুমন কথা বলছি। আমাকে একটি মার্ডার কেস রিপোর্ট করতে হবে। ভিকটিম আমার বাবা, অ্যাকিউজড ঠাকুর গাজেন্দ্র সিং, এমএলএ তিওয়ারি, আর একজন সিনিয়র পুলিশ অফিসার। ওর গলায় এতটাই স্থিরতা ছিল যে ফোনের অন্য প্রান্তেও নিস্তব্ধতা নেমে এলো। সুমন ফোন কাটল আর নিজের বাবার দেহের কাছে গেল। সে ওনার ঠান্ডা কপালে চুমু খেল আর ওনার কানে ফিস ফিস করে বলল, আপনার তপস্যা সফল হয়েছে বাবা। আপনি নিজের প্রাণ দিয়ে উর্দিকে বাঁচালেন। এবার এই উর্দি আপনার ঋণ শোধ করবে। আজ থেকে এই গ্রামে আইনের শাসন নয়, মহাকালের তাণ্ডব হবে। আমি কথা দিচ্ছি, যতক্ষণ না একজন পাপীকে তার সঠিক জায়গা শ্মশানে পৌঁছে দিচ্ছি, আমি শান্ত হব না। সুমন বাইরে বেরিয়ে এলো। দুপুরের রোদ এখন তীব্র হয়েছে।
সে নিজের জিপের দিকে পা বাড়াল। ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাডাম, কোথায় যেতে হবে? বাড়ি? সুমন কালো চশমানে চোখে লাগালো আর ঠান্ডা স্বরে বলল, না, থানায় চলো, আর পুরো ফোর্সকে তৈরি থাকতে বলো। আজ সন্ধ্যায় গ্রামে আরতি নয়, হাহাকার উঠবে। জিপ ধুলো উড়িয়ে থানার দিকে ছুটল, কিন্তু এবার জিপে বসা অফিসার সেই মেয়েটা ছিল না যে কাল এসেছিল। সে বদলে গিয়েছিল। সে নিজের ধর্ম চিনে নিয়েছিল, আর তার ধর্ম এখন দয়া নয়, দণ্ড ছিল। থানার বাইরে দাঁড়িয়ে থাকা জিপের ইঞ্জিন তখনও গরম ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি গরম ছিল সুমনের চোখে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। থানার ভেতরে ঢোকা মাত্রই ওখানকার পরিবেশ, যা প্রায়ই আলসেমি আর চায়ের চুমুকে ডুবে থাকত, এক পলকে বদলে গেল। শান্ত্রী তড়িঘড়ি স্যালিউট মারল, মুন্সির কলম থেমে গেল, আর মেজবাবু নিজের চেয়ার থেকে এমনভাবে উঠে দাঁড়ালেন যেন কেউ ওনার নিচে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। সুমন কারোর দিকে তাকাল না। সে সোজা মেজবাবুর টেবিল পর্যন্ত গেল আর নিজের টুপি খুলে টেবিলে রাখল। ওর নজর মেজবাবুর চোখে স্থির ছিল, যে চোখে ভয় পরিষ্কার ফুটে উঠছিল। শর্মা? সুমনের গলার স্বর নিচু ছিল, কিন্তু তাতে এতটাই ওজন ছিল যে শর্মার ঘাম ছুটে গেল। আমার বাবার মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমাকে এটা বলো, তোমার এফআইআর রেজিস্টারে এখনও পর্যন্ত ঠাকুর গজেন্দ্র সিংয়ের নাম কেন ওঠেনি? থানাদার শর্মা তোতলাতে লাগল। ম্যাডাম, ওটা এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি তো। আর ঠাকুর সাহেব তো... ঠাকুর সাহেব? সুমন টেবিলে হাত মারল। সে একজন খুনি শর্মা, আর তুমি তাকে সাহেব বলছ? আমি জানি যে এই থানার এক একটা ইট ঠাকুরের টাকায় রাঙানো, কিন্তু আজ এই মুহূর্ত থেকে এই থানা নয়, বরং আমার কোর্ট চলবে। সুমন নিজের পকেট থেকে ফোন বের করল আর ওটা রেকর্ডিং মোডে দিল। তারপর সে থানাদারের কলার ধরে ওঠে নিজের কাছে টানল। শোনো শর্মা, আমার আর হারানোর কিছু নেই। আমার বাবা চলে গেছেন। এবার হয় তুমি উর্দির কর্তব্য পালন করবে আর আমার সাথে চলবে, অথবা আমি এখনই ডিজিপি স্যারকে জানাবো যে তুমিও সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলে। সিদ্ধান্ত তোমার, জেলের উর্দি পড়বে নাকি পুলিশের। থানাদার কেঁপে উঠল। সে জানত যে সুমন এখন আর সেই মেয়ে নেই যে কাজ ছিল। সে একজন আইপিএস, যে নিজের বিভাগেই আগুন লাগিয়ে দিতে পারে। সে তৎক্ষণাৎ মাথা নিচু করল। ম্যাডাম, আমি আপনার সাথে আছি। আপনি যেমন বলবেন তেমনই হবে। তাহলে নিজের টিম তৈরি করো, আর হ্যাঁ, সবার ফোন জমা করে নাও। খবর বাইরে যাওয়া উচিত নয় যে আমরা কোথায় যাচ্ছি। সুমন আদেশ দিল। পরের 15 মিনিটে 3টি জিপ থানা থেকে বেরোল। সাইরেন বন্ধ ছিল। সুমন জানত যে শিকারকে টের পেতে দেওয়া যাবে না। তাদের প্রথম গন্তব্য ছিল গ্রামের সেই প্রাচীন শিব মন্দির, যেখানে দীনানাথ রোজ পুজো করতে যেতেন। মন্দিরের বাইরে নিস্তব্ধতা ছিল। সন্ধ্যা হয়ে আসছিল, আর আরতির প্রস্তুতি চলছিল। পূজারী, যে ঠাকুরের খাস লোক ছিল, শিবলিঙ্গে জল ঢালছিল। হঠাৎ পুলিশের জুতোর শব্দে ওর ধ্যান ভাঙল। ও ঘুরে দেখল তো সামনে সাক্ষাৎ কাল হয়ে সুমন দাঁড়িয়ে আছে। মা, তুমি? পূজারী ঘাবড়ে গিয়ে ঘটি ফেলে দিল। সুমন কাছে এসে কোনো ভূমিকা ছাড়াই পূজারীর চোখের দিকে তাকালো। আমার বাবাকে যে চর্ণামৃত দেওয়া হতো, তাতে কি মেশাতে তুমি? পূজারীর মুখ সাদা হয়ে গেল। এসব কি কথা বলছো মা? ওটা তো ভগবানের প্রসাদ ছিল। সুমন পাশে রাখা চর্ণামৃতের পাত্রটা তুলল আর পূজারীর মুখের কাছে নিয়ে গেল। যদি এটা প্রসাদ হয়, তবে এটা এখনই খেয়ে নাও, পুরোটা। যদি তোমার কিছু না হয়, তবে আমি মেনে নেব যে তুমি নির্দোষ। পূজারি পেছাতে লাগল। ওর হাত পা কাঁপছিল। সে জানত যে ওই পাত্রে আর্সেনিকের পরিমাণ কতটা। সুমনের ধরা লোহার মতো শক্ত ছিল। খাবে নাকি আমি খাওয়াবো? সে গর্জে উঠল। পূজারি ওর পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমাকে বাধ্য করা হয়েছিল। ঠাকুর বলেছিল যে যদি আমি পণ্ডিত মশাইকে ওই ওষুধ না দিই, তবে সে আমার পরিবারকে মেরে ফেলবে। আমি চাইনি, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সুমন তাকে লাথি মারল না, শুধু ঘৃণা ভরে দেখল। তোমার কাপুরুষতা একজন সৎ মানুষের প্রাণ কেড়ে নিল। এই বয়ান রেকর্ড করো শর্মা, আর এই প্রসাদ ফরেন্সিকের জন্য সিল করো। এই পূজারি এখন আমাদের মূল সাক্ষী। এবার পালা সেই জায়গার যেখান থেকে এই পুরো পাপ পরিচালিত হতো, ঠাকুর গজেন্দ্র সিংয়ের হাবেলি। হাবেলিতে আজ উৎসবের মেজাজ ছিল। ঠাকুর গজেন্দ্র সিং আর বিধায়ক তিওয়ারি মদের গ্লাস ঠোকাঠুকি করছিল। ওরা খবর পেয়ে গিয়েছিল যে দীনানাথ মারা গেছে। ওদের পথের সবথেকে বড় কাঁটা সরে গিয়েছিল। ওদের মনে হয়েছিল যে সুমন এবার কেঁদে কেটে শহরে ফিরে যাবে, কারণ ওর কাছে কোনো প্রমাণ নেই। আরে তিওয়ারিজি, ঠাকুর হাসতে হাসতে বলল, দেখলেন তো, সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। ওই পুলিশ ছুরি এখন আর কি করে নেবে? বাপ তো গেল। তিওয়ারি পান চিবোতে চিবোতে বলল, ঠিক বলেছেন ঠাকুর, এবার জমির ওই প্রজেক্টের কাজ শুরু করো, কেউ আটকানোর নেই। তখনই হাভেলির বিশাল লোহার গেট এক জোরালো আওয়াজের সাথে খুলে গেল। পুলিশের জিপ সরাসরি ভেতরে লনে ধাক্কা মারল। গানবাজনা থেমে গেল। অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। ধুলোর আস্তরণ চিরে সুমন নামল, হাতে নিজের সার্ভিস রিভলভার। ওর পেছনে পুরো ফোর্স। ঠাকুর গ্লাসটা টেবিলে আছড়ে ফেলল আর চিৎকার করল, এসব কি অভদ্রতা?
কার সাহস হয়েছে আমার হাভেলিতে এভাবে ঢোকার? সুমন সোজা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াল। ওর চোখে জল নয়, অঙ্গার ছিল। আমার সাহস হয়েছে ঠাকুর, সেই মেয়ের সাহস যার বাবাকে তুমি তিলে তিলে মেরেছ, সেই অফিসারের সাহস যার উর্দিতে তুমি দাগ লাগানোর চেষ্টা করেছ। ঠাকুর হাসল, এক ফাঁপা আর ভয়ানক হাসি। হারে সুমন মা, শোকে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে গ্রেফতার করবে আমাকে? আর ভুলে যেও না, তোমার এসপি আমার আত্মীয়। একটা ফোন করব আর তোমার চাকরি খেয়ে নেবেও। সুমন এক কদম এগিয়ে গেল। লাগান ফোন, এখনই লাগান, আমিও দেখতে চাই সে আপনাকে কিভাবে সাহায্য করে। ঠাকুর দেমাকের সাথে নিজের ফোন বের করল আর এসপিকে কল করল। সে ফোন স্পিকারে দিল যাতে সবাই শুনতে পায়। হ্যালো ভাই সাহেব, দেখুন আপনার এই জুনিয়র ম্যাডাম আমার ঘরে ঢুকে পড়েছেন, একে বোঝান নইলে। ওপাশ থেকে এসপির ঘাবড়ানো গলার স্বর এলো। ঠাকুর, তুমি বরবাদ হয়ে গেছ, নিজের মুখ বন্ধ রাখো। ডিজিপি সাহেব এইমাত্র আমাকে সাসপেন্ড করে দিয়েছেন। সুমন সব কল রেকর্ডিং আর পূজারীর বয়ান ওপরে পাঠিয়ে দিয়েছে। পালাতে পারলে পালাও। ঠাকুরের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল। ওর মুখের রং উড়ে গেল। হাভেলিতে নিস্তব্ধতা নেমে এলো। বিধায়ক তিওয়ারি ধীরে ধীরে পেছন দিকে সরার চেষ্টা করতে লাগল, কিন্তু হাবিলদাররা তাকে জাপটে ধরল। সুমন ঠাকুরের চোখের দিকে চোখ রেখে বলল, শুনলে তো, তোমার খেলা শেষ হয়ে গেছে ঠাকুর। যে উর্দিকে তুমি নিজের পকেটে মনে করতে, আজ সেই উর্দি তোমার গলার ফাঁস হবে। ঠাকুর নিজের শেষ চাল চলল। সে ছো মেরে পাশে দাঁড়িয়ে থাকা এক গার্ডের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সুমন তৈরি ছিল। সে বিদ্যুতের গতিতে ঠাকুরের হাতে নিজের লাঠি দিয়ে আঘাত করল। হাড় ভাঙার শব্দ হল, আর ঠাকুর চিৎকার করে হাঁটু গেড়ে পড়ে গেল। সুমন ওর চুল ধরে ওর মুখটা ওপরে তুলল। এই ব্যথা অনুভব করছ? এটা সেই ব্যথার এক অংশও নয় যা আমার বাবা 5 বছর ধরে সহ্য করেছেন। তুমি ওকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিলে, তুমি ওকে বিষ দিলে। এবার আইন তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে। আর বিষ তো তুমি এবার জেলের 4 দেওয়ালে নিজের স্মৃতিরই পান করবে। সে থানাদার শর্মাকে ইশারা করল, হাতকড়া পড়াও একে, আর একে জিপে নয়, হেঁটে নিয়ে চলো। পুরো গ্রাম দেখবে যে তাদের ভগবান আজ কিভাবে এক অপরাধীর মতো হিচড়ে যাচ্ছে। যখন পুলিশ ঠাকুর আর তিওয়ারিকে নিয়ে গ্রামের গলি দিয়ে গেল, তখন মানুষ নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। 5 বছর ধরে যে ভয় তাদের মনে গেঁথেছিল, তা আজ এক মুহূর্তেই উবে গেল। তারা দেখল যে তাদের নিজেদের মেয়ে সুমন সবথেকে সামনে সিংহীর মতো হেঁটে যাচ্ছে। কেউ কোনো স্লোগান দিল না, কিন্তু প্রতিটা চোখে এক নীরব সম্মান ছিল। সুমন শুধু নিজের বাবার বদলাই নেয়নি, বরং পুরো গ্রামকে ভয়মুক্ত করে দিয়েছিল। রাত গভীর হয়েছিল। গ্রামের ধারে নদীর তটে তৈরি শ্মশান ঘাটে এক চিতা সাজানো ছিল। দীনানাথের পার্থিব শরীর চন্দন কাঠের ওপর শোয়ানো ছিল। পরম্পরা অনুযায়ী মুখাগ্নি ছেলের দেওয়া উচিত ছিল, কিন্তু দীনানাথের কোনো ছেলে ছিল না। আর আজ সেখানে দাঁড়িয়ে থাকা শত শত গ্রামবাসীর মধ্যে কারোর সাহস ছিল না যে এই পরম্পরার দোহাই দেয়, কারণ সবাই জানত যে এই মেয়ে যা করেছে তা 100 ছেলের ওপর ভারী ছিল। পণ্ডিত মন্ত্র পড়া শুরু করলেন। বাতাসে এক ভারী ভাব ছিল। নদীর জল শান্ত হয়ে বয়ে যাচ্ছিল, যেন সেও এই বিদায়ের সাক্ষী হচ্ছে। সুমন নিজের হাতে জ্বলন্ত মশাল নিল। ওর মুখ আগুনের আলোয় চকচক করছিল। সে আরও একবার নিজের বাবার শান্ত মুখটা দেখল। বাবা, সে মনে মনে বিড়বিড় করল, আপনি বলেছিলেন যে আপনি বিষ এই জন্যেই খেয়েছেন যাতে আমি কিছু হতে পারি। আজ আমি তা হয়ে গেছি যা আপনি চেয়েছিলেন। আমি অন্যায়ের শেষ করে দিয়েছি। আপনার বলিদান বিফলে যায়নি। এবার আপনি শান্তিতে যান। আপনার মেয়ে এবার আর কখনো দুর্বল হবে না। সে মশালটা চিতায় ছোয়াল। শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। কাঠের চটচট শব্দের সাথে ধোঁয়া আকাশের দিকে উঠতে লাগল। সুমন সেখানে হাত জোর করে দাঁড়িয়ে থাকল যতক্ষণ না চিতা পুরোপুরি জ্বলে গেল। ওর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু এখানে জল কষ্টের ছিল না, মুক্তির ছিল। যেমনই আগুন শান্ত হল, এক বৃদ্ধ কাকা সুমনের কাঁধে হাত রাখলেন। ইনি সেই ব্যক্তি যিনি হাসপাতালে ওকে জল খাইয়েছিলেন। মা, আজ তুমি প্রমাণ করে দিলে যে রক্তের সম্পর্কের থেকে কর্মের সম্পর্ক বড় হয়। দীনানাথ আজ খুব খুশি হবে। কিন্তু এবার তুমি কি করবে? ফিরে শহরে চলে যাবে? সুমন নিজের ভেজা চোখ মুছল আর ভিনের দিকে তাকাল। গ্রামবাসীরা ওর দিকে আশাভরা নজরে তাকিয়েছিল। না কাকা, সুমন দৃঢ়ভাবে বলল, আমার বদলি এবার এখানেই হবে, এই জেলায়। বাবা এই গ্রামকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছেন, এবার আমি একে সাজাব। ঠাকুর গেল, কিন্তু তার নোংরামি পরিষ্কার করতে সময় লাগবে। আমি এখন কোথাও যাচ্ছি না। ওর কথা শুনে সেখানে উপস্থিত মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভিড়ের মধ্য থেকে কেউ একজন জোরে জয়ধ্বনি দিল, হর হর মহাদেব। আর দেখতে দেখতে পুরো শ্মশান ঘাট হর হর মহাদেব ধ্বনিতে ফেটে পড়ল।
সুমন নদীর দিকে তাকাল। ওর মনে হলো যেন ঢেউয়ের মাঝে ওর বাবা হাসছেন। 5 বছরের বনবাস শেষ হয়েছিল। সীতা অগ্নি পরীক্ষা দিয়ে ফিরেছিলেন, আর তিনি রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। এবার রাম রাজ্যের পালা ছিল। গল্প এখানে শেষ হয়নি, বরং এক নতুন শুরু হয়েছিল। এমন এক শুরু যেখানে ন্যায় অন্ধ ছিল না, বরং তার কাছে এক মেয়ের চোখ ছিল। আর সেই রাতে গ্রামের প্রতিটা ঘরে দীনানাথের ছবির সামনে একটি করে প্রদীপ জ্বালানো হলো, আর বাচ্চাদের গল্প শোনানো হলো। এমন এক মেয়ের গল্প যে নিজের বাবার বিষের জবাব সমাজের জন্য অমৃত হয়ে দিয়েছিল।